গত ক্লাসে আমরা পড়ছি ফৌজদারি কার্যবিধির 106 থেকে 117 পর্যন্ত। এখানে আমরা পড়ছি যে আপনার মুসলেকা। মুসলেকা আমরা জানি, মুসলেকা মানে হচ্ছে একজন ব্যক্তি সে লিখিতভাবে একটা অঙ্গীকার করবে। লিখিতভাবে একটা অঙ্গীকার করবে, এটা কখনো কখনো পুলিশ অফিসারের কাছেও করা লাগে, আবার কখনো কখনো সেটা ম্যাজিস্ট্রেটের কাছেও করা লাগে, তাই না? তো গত ক্লাসের আলোচনা ছিল ম্যাজিস্ট্রেটের কাছে মুচলেকা দেওয়ার। এটা সেটা কখন? এটা হচ্ছে শান্তি ভঙ্গের যখন করা হয়, শান্তি ভঙ্গ রোধের ক্ষেত্রে তখন একটা মুচলেকা। আর একটা হইলো আমাদের সদাচরণের মুচলেকা। এই দুইটা বিষয় নিয়ে গত ক্লাসে আলোচনা করছিলাম। 106 এবং 7 আমাদের ছিল শান্তি রক্ষার মুচলেকা সংক্রান্ত বিষয়ে। আর আমাদের হচ্ছে 8, 9, 10 এই এই তিনটা ছিল আমাদের সদাচরণের মুচলেকা সংক্রান্ত বিষয়ে, তাই না? তারপর আমাদের 111 নাই, 112 আমাদের ছিল যে মুচলেকার যখন কারণ দর্শানো হবে সেই আদেশটা কিভাবে দেওয়া হবে। 113তে বলা ছিল আদেশ যে আমি প্রাপ্ত হইলাম, আদেশ প্রাপ্ত হওয়ার পর কোর্টে উপস্থিত হয়ে আমি কি বিষয়ে কিভাবে উপস্থাপন করব। 114তে বলা ছিল এই ক্ষেত্রে যদি কেউ অনুপস্থিত থাকে সেই ব্যক্তিকে হাজির করার জন্য সমন বা পরোয়ানা ম্যাজিস্ট্রেট দিবেন। 115তে বলা ছিল যে এই যে সমন বা পরোয়ানা দিবেন এটার সাথে ম্যাজিস্ট্রেট একটা আদেশের কপিও দিবেন, যে আদেশটা তিনি 112 ধারায় দিয়েছিলেন। 116তে বলা ছিল যে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার একটা বিধান। এবং 117তে ছিল খবরের সত্যতা সম্পর্কে ইনকোয়ারি। এবং ওইখানে আরো বিষয় ছিল যে ম্যাজিস্ট্রেট ইচ্ছে করলে যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে আপনার মুচলেকা না পাবে ততক্ষণ পর্যন্ত তাকে তিনি আটক রাখতে পারবেন। এই কয়টা বিষয় তো আমরা আলোচনা করছিলাম, তাই না? এখন এর পরবর্তীতে দেখবেন 26 পর্যন্ত আমাদের নাই, এগুলো আমাদের তেমন ইম্পর্টেন্ট না। যদি আপনি মনে করেন পড়তে চান আপনি রিডিং করে নিতে পারেন, তেমন খুব বেশি একটা গুরুত্বপূর্ণ নাই। আর আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির 127 থেকে 132 ধারা পর্যন্ত। এর ভিতর খুবই 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 গুরুত্বপূর্ণ হচ্ছে 127, 128, 129 এই তিনটা ধারা। আর 130, 31, 32 এই তিনটা একটু নর্মাল। তবে 30, 31-এর ক্ষেত্রে আপনি লিখবেন যে সামরিক বাহিনীও এই ক্ষেত্রে আপনার বেআইনিভাবে ছত্রভঙ্গ গ্রেপ্তার করতে পারে। 130/131। এটা কখন এই অস্ত্রটা প্রয়োগ করবেন? এই অস্ত্রটা প্রয়োগ করবেন যখন আপনি পরীক্ষার হলে দেখবেন সময় নাই, যখন আপনি দেখবেন আর পারতেছেন না, সময় কুলাতে পারতেছেন না, প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত করা লাগবে, বা নম্বরের তুলনায় লেখা বেশি হয়ে যাচ্ছে, নম্বরের তুলনায় লেখা বেশি হয়ে যাচ্ছে, তখন আপনারা এটা উত্তর কমায় দিবেন। ঠিক আছে? উত্তর কমাইতে হবে না, আপনার পরীক্ষার নিয়ম অনুযায়ী আপনার কখনো কখনো দেখা গেছে যে অনেক বড় করে পারেন কিন্তু উত্তর হচ্ছে মাত্র 3 মার্কের, তখন আপনি ইচ্ছে করলে কি সব লিখবেন? আপনি লিখে সময় নষ্ট করবেন? করলে হবে না, তাহলে তো আপনি এই জায়গায় ফেল। যারা 133 থেকে 143 পর্যন্ত কঠিন মনে করেন আপনি পড়েন না। বুঝাতে পারলাম? আপনি স্কিপ করতে পারেন। স্কিপ মানে পরে পড়বেন যদি এখন টেনশন ফিল করেন। আর যদি টেনশন ফিল না করেন তাহলে আপনি পড়েন। 144ও পারতেছেন না, 45, 46, 47, 48 পর্যন্ত নো, আপনি বাদ দেন, পড়েন না। বাট 149 ধারা থেকে 176 ধারা পর্যন্ত আপনি একটা ধারাও বাদ দিতে পারবেন না। কি হয়েছে বুঝাতে পারলাম? 149 থেকে 176 ধারা পর্যন্ত কোনো ধারা বাদ দেওয়া যাবে না। একদম ঝুঁকিপূর্ণ বলেন আর ঝুঁকিহীন বলেন, সবার জন্য প্রযোজ্য। 149 থেকে 100 কত পর্যন্ত? 76 ধারা পর্যন্ত আপনি দেখেন কোনোভাবে বাদ দিতে পারবেন না। 154, 55, 56 আপনি আপনার মামলা রুজু তদন্ত সংক্রান্ত বিষয়। 157, 58, 59 আমলযোগ্য সন্দেহজনক সংবাদের ক্ষেত্রে কার্যবিধি আপনার কি নিয়ম। 160, 61, 62, 63, 64 পর্যন্ত হইলো আমাদের সাক্ষ্য গ্রহণ সংক্রান্ত বিষয়ে এবং স্বীকারোক্তি। 165, 166 আপনার তল্লাশির ক্ষমতা থানা এলাকায় থানার বাইরে। এরপরে 168 এটা হচ্ছে আপনাদের কি তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো। 169, 170 আপনার অভিযুক্ত করা আসামিকে আবার অব্যাহতি দেওয়া, এই দুটা বিষয়। 170, 71 এটাও আমাদের সাক্ষী রিলেটেড বিষয়। তারপরে হচ্ছে আমাদের এই প্রতিবেদন প্রেরণ ড্রকেট সংক্রান্ত ইত্যাদি বিষয়। 172 কেস ডায়েরি। 173 চার্জশিট ফাইনাল রিপোর্ট মানে পুলিশ প্রতিবেদন। 174 অপমৃত্যু সংক্রান্ত বিষয়ে। 175 ওই রিলেটেডই। 176 আপনার পুলিশ হেফাজতে মৃত্যু সংক্রান্ত। এখন আমাকে বলেন যেই কটা টপিক বলছি এখান থেকে কোনোটা কি আপনার বাদ দেওয়ার মতো?
যে এই টপিক থেকে পরীক্ষায় কোনোদিন প্রশ্ন আসে নাই? কি সবকিছু গুরুত্বপূর্ণ না? সবকিছু কিন্তু গুরুত্বপূর্ণ। আমি যেটা ব্যক্তিগতভাবে সাজেস্ট করি, অনেকে এই সেটা আপনার মনে করেন যে সাহস পায় না, 176-এর পর টোটালি আপনি হিউজ পরিমাণ একটা গ্যাপ দিয়ে আপনি চলে যেতে পারেন 190-এ, শুধু 190 ধারাটা পড়লেন। এরপরে আবার হিউজ পরিমাণ গ্যাপ দিয়ে আপনি 205 বড় গ, যেখানে যে একই অপরাধের ক্ষেত্রে যে নালিশি মামলা এবং পুলিশি মামলা, যেটা এটা, এরপরে অনেক বড় গ্যাপ দিয়ে আপনি চলে যাবেন সরাসরি 337, 338, 339 ক 41 পর্যন্ত, 42 পর্যন্ত, যেখানে রাজসাক্ষী এবং আসামির অনুপস্থিতিতে বিচার এবং আত্মপক্ষ সমর্থন বিষয়ক আলোচনা করা আছে। এরপরে আপনার সরাসরি 382টা একটু পড়লেন, 2 লাইনের বিষয়, মৃত্যুদণ্ডের পরিবর্তে অন্য সাজা দেওয়া গর্ভবতী নারীর। এরপরে আপনারা 400-র গড়ে অল্প দুই একটা আছে, 401, 2, 3-এর দিকে একটু মনে হয় আছে। তারপর হচ্ছে এই সরাসরি 400-র গড়ে তেমন 496, 497। এরপর হচ্ছে আপনার 523, 24, 25, 550, 565 আপনার আইন পড়া শেষ, ফৌজদারি কার্যবিধি। বিশ্বাস করেন আর না করেন, এইগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। এর ভিতর 491 না 391 আমাদের যে রিট, রিট কত, 491 না? হেভিয়াস কর্পাস রিট 491 মনে হয় না? কারেকশন করে নিন, ভুল হইতে পারে, 391 বা 491, 491 মনে হয়। তো আপনার এইগুলো পড়লে এনাফ। এবং আমি যে এই বইটাতে দিছি, এই যে এই বইটাতে, এখানে আপনারা যদি দেখেন ফৌজদারি কার্যবিধি 491, আচ্ছা হ্যাঁ, ফৌজদারি কার্যবিধি কিন্তু সেম কাহিনীটা কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে যেগুলো লাগে না এইরকমও কিন্তু অনেকগুলো ধারা কিন্তু আমি এখানে আপনাদেরকে দিছি। এটা একই সাথে মনে করেন আপনার পড়া এবং হচ্ছে একই সাথে হচ্ছে আমাদের কি, আমাদের একই সাথে একটা এক রকমের সাজেশনও আপনারা বলতে পারেন এটা। এই দেখুন 523, 24, 25, এরপর আমার এখানে 550। এখন যদি ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারের আদেশে জনসমাবেশ ছত্রভঙ্গ হবে, 128 জনসমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি প্রয়োগ, 129 সামরিক শক্তি প্রয়োগ, 130 জনসমাবেশ ছত্রভঙ্গ করার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক আহুত বাহিনীর অধিনায়কের কর্তব্য, 131 জনসমাবেশ ছত্রভঙ্গ করতে কমিশনপত্র সামরিক অফিসারের ক্ষমতা, এবং 132 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য কৃতকাজের রক্ষা কবচ। বর্ণনাতে দেখেন, এটা আমরা সবাই জানি, একদম সহজ একটা বিষয়, তবে এই সহজের ভিতরে একটু কঠিন আছে। কিরকম, যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার অফিসার ইনচার্জ কোনো বেআইনি সমাবেশ বা সর্বসাধারণের শান্তিভঙ্গ ঘটতে পারে এরূপ 5 বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত কোনো সমাবেশ। প্রথম কিন্তু সরাসরি বলতেছে বেআইনি সমাবেশ, পরে আবার বলতেছে সমাবেশ বেআইনি সমাবেশ না হলেও শান্তিভঙ্গ ঘটতে পারে এরকম সম্ভাবনা আছে মানুষের সমাবেশ, যেটা এখনো বেআইনি সমাবেশ হয় নাই। এইরকম সমাবেশ, এই দুই ধরনের সমাবেশকেই তিনি ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দিতে পারেন। এখন আমার কথাটা চিন্তা করেন, আপনারা সবাই জানতেন 127 মানে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা, এটা জানতেন না? কিন্তু 127-এ শুধুমাত্র বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা না, 127-এ বৈধ সমাবেশ ছত্রভঙ্গ করাও বোঝায়। বুঝতে পারছেন? তার মানে যে সমাবেশ এখনো অবৈধ হয় নাই, বাট কোনো কারণে একমাত্র ওসি সাহেব, ভালো করে শুনেন কথাটা, এখানে সাব ইন্সপেক্টর অ্যালাউ না, নট এএসআই, কেউই অ্যালাউ না। মিনিমাম মিনিমাম একজন ওসি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হলে তো কথাই নাই, ফৌজদারি কার্যবিধির 551। আপনার মিনিমাম একজন ওসি, ওসি মানে যিনি ওসি হিসেবে পোস্টিং, ওনাকেই বোঝাচ্ছে ওসি, বা উনি ছুটি গেছেন তারপরে যিনি আছে ওনাকে, তারপরের জন যিনি ওসির দায়িত্বে আছেন ওই ব্যক্তি এখানে আসতে হবে, এবং সেই ব্যক্তিকে এখানে বোঝাচ্ছে যে তিনি অথবা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারা দুইটা সংগঠনকে এখান থেকে ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দিতে পারেন। এক, বেআইনি সমাবেশ, কথাই তো নাই, এটা তো আর ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। বাট অন্য ধরনের সমাবেশকেও তারা ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দিতে পারেন, সেটা যদি কোনো কারণে তারা মনে করেন যে শান্তিভঙ্গ ঘটতে পারে। এখন আপনারা বলতে পারেন যে আমরা তো করতেছি না শান্তিভঙ্গ, তাহলে আমাদের কেন বলতেছেন চলে যাওয়ার জন্য? এটা তো আপনার দেখার বিষয় না। আমি ওসি, আমি ম্যাজিস্ট্রেট, আমার কাছে মনে হচ্ছে পরবর্তীতে এখানে বেআইনি সমাবেশ হয়ে যেতে পারে, হতে পারে না? যেমন ধরেন পরীক্ষা কেন্দ্রে একটা লাল নিশান টাঙানো থাকে না একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত, এবং এর আশপাশে লোকজনকে জড়ো হতে দেয় না, কিন্তু এখানে কিন্তু শিক্ষার্থীর অভিভাবকরা, এখন তার আগে এখানে বেআইনি সমাবেশ করতে আসছে, আমার কথাটা বুঝান, তার আগে এখানে বেআইনি সমাবেশ করতেছে, পরীক্ষার হলে বাচ্চারা থাকবে আর বাপ মারা বাইরে মারামারি করবে, এরকম কিছু?
এরকম তো না, বাট ওইখানে তাদের নিষিদ্ধ করা আছে না, তাদের সমাবেশ এখানে নিষিদ্ধ করা কিনা ওই নির্দিষ্ট সীমানার ভিতরে, কি জন্যে, এই যে এই জন্যে যে বলতেছে তারা ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দিতে পারেন, এই কারণে কিন্তু ম্যাজিস্ট্রেট সীমানা নির্ধারণ, এই এখানে কেউ আসতে পারবেন না, সমাবেশ করতে পারবেন না, নিষিদ্ধ। ওসি গিয়েও কিন্তু বলতে পারেন এই আপনারা এখান থেকে বীর কমান্ড যান, ওইদিকে যান। এই যে আমরা ওসি সাহেবের আদেশটা, যে তিনি লোকজনকে সরে যেতে বলতে পারেন, শুধুমাত্র বেআইনি সমাবেশকেই না, আপনার বেআইনি সমাবেশের পাশাপাশি আপনার শান্তিভঙ্গ করতে পারে এইরকম সমাবেশকেও তিনি এখান থেকে কি করতে পারেন, ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দিতে পারেন। এখন যারা আদেশ প্রাপ্ত হবে তাদের কাজ কি, তাদের অনলি একটাই কাজ, আদেশটা মেনে ছত্রভঙ্গ হওয়া, দ্বিতীয় কোনো ব্যাখ্যার সুযোগ নাই। তাহলে আদেশপ্রাপ্ত যারা তাদের কি কাজ হতে পারে, এমসিকিউ হতে পারে যে ছত্রভঙ্গ হওয়ার আদেশপ্রাপ্ত ব্যক্তিদের করণীয় কি, এক জায়গায় দাঁড়িয়ে থাকা, দুই ওসি সাহেবের সাথে তর্ক লিপ্ত হওয়া, ক্ষমতা দেখানো, নাকি ছত্রভঙ্গ হওয়া। এটা একদম নর্মাল এমসিকিউ, তাই না? একটু একটা ফোন রিসিভ করি, কয়েকবার ফোন দিছে। 127 দ্বারা আমরা দুটো বিষয় জানলাম এখানে, ঠিক আছে? কোনো একদম ক্লিয়ার সবাই পানির মতো, আশা করি ক্লিয়ার। এবার আমরা দেখবো 128। ও আরেকটা বিষয়, আমরা যখন এএসআই এসআইরা পিকেট ডিউটি করি না বিভিন্ন স্থানে, পিকেট ডিউটি করি না, এখন পিকেট ডিউটি করার সময় এরকম সমাবেশ জড়ো হয়, তখন দেখবেন সাব ইন্সপেক্টর বা এএসআই নিশ্চুপ দাঁড়ায় থাকে কিন্তু তারা কিন্তু ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দিতে পারেন না, ওসির জন্য অপেক্ষা করেন। এখন ঘটনা হইলো ইনস্ট্যান্ট তো ওসি সাহেব নাই, আমি সাব ইন্সপেক্টর, আমার সামনে যদি এরকম দেখি বেআইনি সমাবেশ বা ধরেন আপনার হচ্ছে ওই সমাবেশ যেটা জড়ো হইতেছে এরকম ঘটতে পারে, আমি কি আদেশ দিতে পারি? আমি এএসআই, আর কেউ নাই সিনিয়র, আমি কি আদেশ দিতে পারি? আপনারা কি মনে হয় পারেন? কেউ কেউ বলেন পারেন, কেউ কেউ পারেন না, কেউই পারেন না, ভালো করে জানিয়ে রাখেন, কেউই পারবেন না, এটা ওসিকেই লাগবে। আপনি তাহলে ক্ষমতাটা প্রয়োগ করেন কিভাবে? একটা এটা একটা লজিক না, যে আপনি কিভাবে ক্ষমতা প্রয়োগ করেন। ক্ষমতা প্রয়োগটা চলে আসে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ, এটা একজন কনস্টেবলও করতে পারে, একজন সাধারণ নাগরিকও করতে পারে। এবার বুঝছেন, অন ডিউটিতে আপনি যখন থাকেন তখন আপনি ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দিতে পারেন না, কিন্তু যখন বেআইনি সমাবেশের এমন রূপ ধারণ করে যেটা মনে করেন যে জানমালের রিস্ক আপনার বা অপরের বা জনগণের, তখন আপনি তাদেরকে ছত্রভঙ্গ করেন। আপনি আদেশ দিতে পারেন না, বাট ছত্রভঙ্গ আপনি করতে পারেন। বুঝছেন বিষয়টা? বুঝছেন না? ছত্রভঙ্গ হওয়ার জন্য আপনি আদেশ দিতে পারেন না, কিন্তু আপনি ছত্রভঙ্গ করতে পারেন। বুঝছেন এবার বিষয়টা? তার মানে আপনি ছত্রভঙ্গ করতে পারেন বাট আদেশ দিতে পারেন না, তখন আপনি ছত্রভঙ্গ করতে পারেন। আপনি যখন দেখবেন এইরকম অবস্থা, আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারেন, এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ আদেশ দিতে পারেন না, কিন্তু যখন আপনার উপর ইট পাটকেল নিক্ষেপ করবে তখন আপনি কি করবেন? ওসির জন্য অপেক্ষা করবেন, না আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন? আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন, এইটাই তো, তাই না? এখন আমরা দেখবো তার পরেরটা, এই যে আদেশ আমরা দিলাম, এই আদেশে এখন যদি আপনার কাজ না হয় তখন কি হবে? দেখা গেছে যে এই যে 127 যারা আদেশ দেওয়া হয়েছে তারা ছত্রভঙ্গ হয় না, বা আদেশপ্রাপ্ত হয়ে তাদের আচরণে এরকম থাকে যে মানে একদম বাড়ি থেকে তারা মানে প্ল্যান করে আসে যে তারা এখান থেকে সরবে না। তখন দেখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা অফিসার ইনচার্জ বলপূর্বক উক্ত সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন, এবং সামরিক বাহিনীর সদস্য নয় এমন পুরুষ ব্যক্তির সাহায্য দাবি করতে পারবেন। তার মানে ওসি সাহেব থাকলে কিন্তু তখন তিনি এইটা ডাইরেক্ট ছত্রভঙ্গ করতে পারতেছেন, বাট আপনি যখন থাকবেন তখন আপনি জিনিসটাকে অবশ্যই আত্মরক্ষার পর্যায়ে নিয়ে আসবেন, তবেই আপনি পরবর্তীতে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন। বাট ওসি সাহেব থাকলে তিনি লাঠিচার্জের হুকুম দিতে পারেন, বাট আপনি আপনার উপর নিয়ে আসবেন আত্মরক্ষার বিষয়টা ঘুরাইয়া পেঁচায়া, যে হ্যাঁ আমি সাব ইন্সপেক্টর, আমি এএসআই, উপস্থিত থাকলে যদি পরিস্থিতি এরকম হয় যে আমাদের জানমালের রিস্ক টিক্স ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তখন আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করব, তখন আমি আত্মরক্ষার প্রয়োগ করতে গিয়ে এ করতে পারি আমি, সমস্যা নাই। তখন আত্মরক্ষার অধিকার এতে আপনার অধিকারে বলা আছে না, আত্মরক্ষার অধিকার বলতে কি শুধু আপনার 100 দ্বারাই চিনেন যে মারেলামু, শুধুমাত্র আপনি 103 দ্বারাই চিনেন যে মারেলামু, এই দুটাই, এই দুটো দ্বারাই আছে আর নাই। 101% কখনো ভালো করে, 104 কখনো পার্সেন্ট মনোযোগ দিয়া পেনাল কোডের, 100তে হচ্ছে যে কি মৃত্যু পর্যন্ত গড়াইয়া লাইবেন, কোনো সমস্যা নাই।
কিন্তু ওই অপরাধের পর্যায়ে না পড়লে দেখবেন 101-এ বলা আছে মৃত্যু ছাড়া অন্যভাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগ। 104 সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ব্যতীত অন্য ক্ষতি করা, লেখা আছে না এই দুটা ধারাতে। দেহের ক্ষেত্রে দেখবেন 101 আর ওই ক্ষেত্রে গিয়ে দেখবেন 104। তার মানে কেউ যদি আপনাকে একটা চর মারতে আসে, তা আপনি কি করবেন, কিরে এই চরে তো আমার মৃত্যু ঘটবে না, তাহলে তো আমি তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারি, তাহলে চরটা খেয়াল লাগে নাকি? আপনি হাত দেওয়া ধরেন না, ফিরান না, প্রয়োজনে চরের পরিবর্তে উল্টা একটা লাথি দিয়ে হলে আপনি ফিরান। ফিরান কিনা? বাস্তবে যখন লাগে ফিরান না? ফিরান। কিসের ভিত্তিতে ফিরান? ওই 101-এর ক্ষমতা বলে যে আপনি এইটা করছেন, যে মৃত্যু ভিত্তিতে অন্য ক্ষতি করছেন। একজন লাঠিতে বাড়ি দিতে চাইতেছে, আপনি তার ঠ্যাঙের মাঝে একটা লাঠি বাড়ি মারেন, তিন না? কিংবা একটা কিক মারেন, কি জন্যে? তাকে হত্যার উদ্দেশ্যে না, তার আঘাত থেকে বাঁচার জন্য। এটা তো এমন আঘাত না যে আপনি মারা যাবেন। কেউ যদি বেতের বাড়ি দেখে আপনি মেরে ফেলবে, অনেক মোটা দাগ দিতে পারে। এই জন্য কিন্তু এখানে অধিকার প্রয়োগের কথা বলা আছে। ওই অধিকারগুলি আমরা যখন ডিউটিতে থাকবো, যে পরিস্থিতি এরকম যে আমরা মরবো না, বাট এমন আচরণ যে আমাদের আত্মরক্ষা না নিলে উপায় নাই, তখন আমি লাঠি চার্জ করছি, মৃত্যু ছাড়া অন্যভাবে আমি তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছি। ক্লিয়ার? এটা হলো এএসআই এসআই হিসেবে। আর ওসি হিসেবে লাঠি চার্জ আমি করতে পারি, এই ক্ষমতা আমার 128-এ দেওয়া আছে। তারপরে এখানে আরো ক্ষমতা আছে, যে আপনার বলপূর্বক যে কথাটা আমাকে বোঝানো হচ্ছে এখানে, এই বলপূর্বকের ভিতরে আপনার দেখা গেছে যে ধাক্কা দিয়ে সরাই দেওয়া, এটা বলপূর্বক। লাঠি চার্জ করা বলপূর্বক, সাউন্ড গ্রেনেড মারা বলপূর্বক, রাবার বুলেট বলপূর্বক, চায়না রাইফেল বলপূর্বক, শটগান বলপূর্বক, গ্যাস গান বলপূর্বক, এসএমজি, এসএলআর, ডিএসএলআর, ডিএসএলআর তো ক্যামেরা, সরি, আপনার এইগুলো সবকিছুর প্রয়োগই হচ্ছে কি আমার বলপূর্বক। বোঝা গেছে? সবগুলো হচ্ছে কি আমাদের বলপূর্বক আপনি এই কাজটা করতে পারবেন। অর্থাৎ পুলিশের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের দ্বারাই হচ্ছে 128। এরপরে আপনার আর কোনো ক্ষমতা নাই। এরপরে দয়া চাওয়া ছাড়া আপনার আর কোনো ক্ষমতা নাই। সর্বোচ্চ লেভেল পর্যন্ত ক্ষমতা প্রয়োগ করা হচ্ছে আমাদের কততে? 128-এ। ক্লিয়ার? এবার দেখেন, এরপরে বলতেছে এখানে প্রয়োজন বোধে আপনার যারা অংশগ্রহণ করতেছে তাদের আপনি গ্রেফতারও করতে পারবেন। এই জন্য কিন্তু যারা বেআইনি সমাবেশে অংশগ্রহণ করে দেখবেন পুলিশ তাদেরকে গ্রেফতার করে। আবার বলছে এমন আপনার যারা সামরিক বাহিনীর সদস্য নয় এমন পুরুষ ব্যক্তিদের তিনি সাহায্য দাবি করতে পারবেন। বোঝা গেছে? তাহলে পুরুষ ব্যক্তি তাদের সাহায্য তিনি দাবি করতে পারবেন। এখন এই যে সাহায্য দাবি, এইটার ভিত্তি কিন্তু আরেক জায়গাতেও আছে। আরেক জায়গাতেও আছে না? ফৌজদারি কার্যবিধির 42 ধারাতে দেখবেন একটা ভিত্তি আছে, যে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট যখন শান্তি শৃঙ্খলা রোধে বা দমনে আপনার বা গ্রেপ্তারে পাবলিকের সহায়তা নিতে পারবে, বলা আছে না 42 ধারা। এই যে আমরা যে শুরুর দিন পড়ছিলাম, দ্বিতীয় দিন, বলা আছে না সহায়তা নিতে পারবে। এটা কিন্তু বেআইনি সমাবেশের ক্ষেত্রেও কিন্তু প্রয়োগ করতে পারবে। ওই যে শান্তি শৃঙ্খলা, বেআইনি সমাবেশ যে আপনি ছত্রভঙ্গ করতেছেন, উদ্দেশ্যটা কি? জনগণের শান্তি ফিরে আনা না? জনগণের শান্তি ফিরে আনা কিনা? এইটাও কিন্তু এই দুইটা কিন্তু আপনার সম্পর্কিত, 42 এবং 128। তাহলে 128 আমার ক্লিয়ার শেষ। এখানে কিন্তু একেবারে আমাদের যে আগ্নেয়াস্ত্র প্রয়োগ, তারপর আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ, একদম মৃত্যু পর্যন্ত যত কিছু আপনি প্রয়োগ করেন সবগুলোর সাথে আপনি ফৌজদারি কার্যবিধির 128 আপনি ব্যবহার করতে পারবেন। আত্মরক্ষার অধিকারের বিষয়গুলো এখানে নিয়ে আসতে পারবেন। তারপরে যে আমাদের যেই এই ওই অস্ত্রের ব্যবহার, আগ্নেয়াস্ত্রের ব্যবহার, এইটাও আপনি এখানে নিয়ে আসতে পারবেন। এখানে আপনাকে একটা কথাই বলে দিছে, বলপূর্বক। এই বলপূর্বকের মাধ্যমে সব। এখন সব কিছু করে শেষ, আমরা ব্যর্থ হইলাম, কোনোভাবেই পারতেছি না, যেটা আমরা 5ই আগস্টের আগে যদি চিন্তা করে দেখি এরকম পর্যায়ে লাস্ট পর্যন্ত কিন্তু সামরিক বাহিনী আহ্বান করা হয়েছে। এই ক্ষেত্রে যখন জেলা পর্যায়ে হবে সেই ক্ষেত্রে উপস্থিত সর্বোচ্চ পদের নির্বাহী ম্যাজিস্ট্রেট, আমরা জানি একটা জায়গায় সর্বোচ্চ পদে উপস্থিত ম্যাজিস্ট্রেট যে থাকে তিনি হচ্ছেন জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট মানে ডিসি, ঠিক আছে? এই জেলা ম্যাজিস্ট্রেট যিনি আছেন, এই জেলা ম্যাজিস্ট্রেট তিনি জেলা পর্যায়ে সামরিক বাহিনী তলব করতে পারেন। আর যখন মেট্রোপলিটন এলাকা হবে তখন সেটার জন্য আমাদের পুলিশ কমিশনার এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এখন প্রশ্ন হইতে পারে যে পুলিশ কমিশনার, সরি প্রশ্ন হতে পারে যে পুলিশ অফিসার কি সামরিক বাহিনী তলব করতে পারেন বা সামরিক সাহায্য তলব করতে পারেন? এখন বলেন এটার উত্তর কি? হ্যাঁ এবং না, দুইটাই আছে না?
হ্যাঁ এবং না দুইটাই আছে কিনা। হ্যাঁ এবং না দুইটা উত্তরই আপনাকে লিখতে হবে। মনে রাখবেন একটা কৌশল, পরীক্ষার ট্রিক্সটা হলো এরকম যে যদি কখনো কোনো দ্ব্যর্থবোধক কোনো শব্দ ইউজ করে কোনো প্রশ্ন করা হয়, মানে যেটা ডবল অর্থ প্রকাশ করে, এরকম কোনো শব্দ প্রয়োগ করে আপনাকে প্রশ্ন করা হয়, সেটা আপনার নেগেটিভ এবং পজিটিভ আপনাকে দুইটা ভাবেই উত্তর দিতে হবে। এখন বলতে পারেন আমার কাছে তো জানতে চাইছে পারে কিনা, তা আমি খালি হ্যাঁ দিছি। আবার কেউ বলতে পারে পারে কিনা, আমি শুধু না দিছি। এরকম হইতে পারে না, পরীক্ষা হল থেকে বের হওয়ার পরে দেখবেন যে একজন বলতেছে আমি তো হা দিয়েছি, আর একজন বলবে আমি তো না দিয়েছি। তো বুদ্ধিমানের কাজ হলো এরকম ক্ষেত্রে একটা ট্রিক্স অনুসরণ করা, সেটা হচ্ছে যে লিখবেন সাধারণত। বাংলা ভাষার ব্যবহার যদি না জানেন তাহলে তো হবে না, এগুলোও কিন্তু আসবে আপনার ভিতর থেকে। যে সাধারণত আপনার জেলা পর্যায়ে পুলিশ সুপার সামরিক বাহিনী তলব করতে পারেন না। তবে তাহলে 100 কত 29। একইভাবে মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে পুলিশ কমিশনার সামরিক বাহিনী তলব করতে পারেন। ধারা কত 129। 129 না, এটার ক্ষেত্রে মেট্রোপলিটনের কোনো অধ্যাদেশের কোনো ধারা থাকতে পারে, আমি জানি না এই মুহূর্তে, হয়তোবা আছে। তো ওই ধারাটাও আপনারা সাপোর্ট হিসেবে যুক্ত করে দিলেন। একই কাজে কিন্তু পুলিশ প্রবিধানে কিন্তু ধারা আছে, পুলিশ প্রবিধানের ধারাটা বিধি আছে কিন্তু বিধি, এই বিধিটা আপনারা এখানে যুক্ত করে দিবেন। ঠিক, যদি কোনো কারণে প্রশ্ন করে এরকম যে আপনার একটা প্রশ্ন দিল, লাস্টে একটা আপনার পেজ দিয়ে দিল যে ফৌজদারি কার্যবিধির আলোকে ব্যাখ্যা করুন। এখন আপনার তো মুখস্থ বিদ্যা খুব তীক্ষ্ণ, আপনি যে শিখতেছেন ফৌজদারি কার্যবিধির 129, আর সাথে মনে করেন যে শিখতেছেন পুলিশ রেগুলেশনের 258 বা কোনো একটা ধরেন, যে কোনো একটা ধরে রাখেন, ওইটা আপনি সাথে পড়লেন, বা 158 এরকম একটা কিছু আছে না, আমাদের আছে তো, এটা আপনি মনে করেন আপনি পড়লেন। এখন আপনি তো অভ্যাস হয়ে গেছে যে যেখানে আমি এটা দেখবো ওইখানে এটা আসবে। কিন্তু ভাই এখানে তো বলে দিছে আপনাকে যে ফৌজদারি কার্যবিধির আলোকে উত্তর দিন। মনে রাখবেন যদি কখনো কোনো আইনকে লিমিট করে দেয়, কোনো আইনকে আপনার লিমিট করে দেয়, আপনি কখনো ওই আইন বা বিধির বাইরে যাইতে পারবেন না। বোঝা গেছে? যে ফৌজদারি কার্যবিধির আলোকে কোন কোন অপরাধের ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। আপনি তো মনে করেন আর ফৌজদারি কার্যবিধি দেখলেন না, খালি চোখে দেখলেন পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। মাশাল্লাহ 54 থেকে শুরু করছেন, দেওয়া শেষ ফৌজদারি। এরপরে মনে করেন অস্ত্র আইন, মাদক আইন, জুয়া আইন যা আছে সব কিছু দিয়েছেন। মোটামুটি সময় লাগাইছেন এনে 40 মিনিট। তারপরে এটা লেখার কারণে অন্যগুলো কম লিখতে পারছেন। পরীক্ষার হল থেকে বাইরে করতে দোষ দিছি রে সেই করে 1 নং প্রশ্নটা যা লিখছি না। আরে ভাই যতই লেখেন 10-এ তো 10ই পেলেন, পরে কি হইব, বাকি নিজে লিখতে পারলেন না। এখন এরপরে তো লিখলেন তো, তারপরে দেখলেন যে পরীক্ষার দিন রেজাল্ট আইছে 18 বা 20 বা 22 পাইছেন। কি রে এত ভালো লিখে 25 পেলাম না, কারণ নাকি লেখছেন তো ভালোই, কিন্তু যা না চাইছে তাই তো আপনি দিয়েছেন। লাভ আছে কোনো? লাভ আছে? কোনো লাভ নাই। এই জন্যে প্রশ্ন লিমিট করছে কিনা বা দ্বৈতবোধক কোনো শব্দ ইউজ করছে কিনা, যেটাকে আপনার হা এবং না দুইটাই চাই, ওইটাই আপনাকে ইউজ করতে হবে। এখানেও সেম কাহিনীটাই হবে যে এই করলে পুলিশ সুপার পারে, এই করলে পুলিশ সুপার পারে না। তো পুলিশ সুপার কিভাবে পারে? পুলিশ সুপার জেলা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করতে পারে, তাই না? জেলা ম্যাজিস্ট্রেটকে পুলিশ সুপারের অনুরোধে জেলা ম্যাজিস্ট্রেট সামরিক বাহিনী তলব করতে পারে। তার মানে পুলিশ সুপার তলব করাতে পারে জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে। আমরা ঘুরে এভাবে লিখতে পারি কিন্তু যদি আমরা লিখি। যত পেজ আমাদের এই 3টা দাঁড়াতে ছিল, এরপরের গুলো নর্মাল ভাবে শিখবেন ইজিলি, ওইখান থেকে তেমন আমাদের তেমন গুরুত্বপূর্ণ না, পরীক্ষায় আমাদের প্রশ্ন আসবে না, কারণ সামরিক বাহিনী জড়ায় এত বেশি প্রশ্ন করবে না, আর করতেও আমি দেখি নাই আজ পর্যন্ত। তো এখানে বলা আছে যে জনসমাবেশ ছত্রভঙ্গ করার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক আহত বাহিনীর অধিনায়কের কর্তব্য। এখানে ম্যাজিস্ট্রেট শিরোনাম, কিন্তু এটা কমিশনার কর্তৃকও হতে পারে, নো প্রবলেম। তো এখানে আহত শব্দের মানে হচ্ছে যাকে আহ্বান করা হয়েছে। এখানে বলতেছে যখন কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার সামরিক শক্তি প্রয়োগ করে কোনো সমাবেশ ছত্রভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসার বা কমিশনপ্রাপ্ত নন এমন অফিসার আপনার ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনারের নির্দেশে অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ, গ্রেপ্তার বা আটক করতে পারবেন। মানে এটা ক্ষমতা আর কি সেনাবাহিনীর। এই ধরনের সামরিক অফিসার নিজে যে উপায়ে ভালো মনে করবেন সেই উপায়ে ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনারের আদেশ প্রতিপালন করবেন, এবং এক্ষেত্রে যেন কম ক্ষতি শক্তি প্রদর্শন করে কার্যক্রম গ্রহণ করা যায় সেদিকে লক্ষ্য রাখবেন, এবং ব্যক্তি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি কম করবেন। এখন ধরেন সামরিক বাহিনী যদি পূর্ণ শক্তি ক্ষমতা প্রয়োগ করে, তাহলে ওই এলাকায় আর কেউ থাকবো, বাড়িঘর সহ নাই হয়ে যাবো না?
যদি মনে করেন ট্যাঙ্ক দিয়ে গুলি করা শুরু করে, বা MiG-29 এনে যদি এনে আপনার গুলি করা শুরু করে, বেআইনি সমাবেশ তো দূরের কথা, আশপাশের বিল্ডিং সহ নাই হয়ে যাবো, তাই না? আর যদি ডোনাল্ড টেম্পো আয়ে, টেম্পো মনে করেন যদি একটা নিয়ে আয়, আর ইরানের ক্ষেপণাস্ত্র একটা মারলেই তো এনাফ, বাংলাদেশি মনে করেন কাইপে উঠবো নাকি? কারণ দেখা গেছে যে, তো আমরা 130 বুঝলাম। এখানে সেনাবাহিনীকে একটা ক্ষমতা দিচ্ছে, যে সেনাবাহিনী কি ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এরপরে যে ক্ষমতাটা, এরপরে ক্ষমতাটা হইলো আমাদের 131-এ। এই যে কিন্তু আপনার 1-2 লাইনে পড়বেন, আপনার মুখস্থ দরকার নাই। অনেকে বলতে পারেন যে এগুলো তো মুখস্থ হয় না, আর ভাই দরকারই নাই। আপনি লেখেন সামরিক বাহিনীর মাধ্যমে বেআইনি সমাবেশ কি করা যাবে, ছত্রভঙ্গ করা যাবে। 130, 131 এক লাইনে শেষ। বা 130 দিতে পারেন, যে সামরিক বাহিনীর মাধ্যমে ছত্রভঙ্গ করা যাবে। 2, 131 যদি আলাদা করতে চান, যে যে সামরিক বাহিনীর লোকেরা আসবে, সেখানে যদি কমিশনপ্রাপ্ত অফিসার থাকেন, তিনি যদি আইসা দেখেন যে আশেপাশে ওই পুলিশ কমিশনারও নাই, ম্যাজিস্ট্রেটও নাই, কিন্তু তিনি বেআইনি সমাবেশ দেখতেছেন, তখন তিনি নিজেই তার বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে ক্ষমতা প্রয়োগ করা শুরু করে দিবেন। তিনি আর ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনারের অপেক্ষায় থাকবেন না। এটাই হচ্ছে 131। আমরা একটু দেখি 131টা। বেআইনি সমাবেশ দ্বারা যখন আপনার জননিরাপত্তা দৃশ্যত বিপদগ্রস্ত হয়, এবং যে যখন, এখানে যখন হয়ে গেছে, যখন মনে করেন যে আপনার কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, তখন বাংলাদেশ সেনাবাহিনীর কোনো কমিশনপ্রাপ্ত অফিসার সামরিক শক্তি প্রয়োগ করে ছত্রভঙ্গ করতে পারবেন। মানে কখন সামরিক বাহিনীর তারা নিজেরাই ক্ষমতা প্রয়োগ করতে পারেন, এবং ছত্রভঙ্গ করার এবং শাস্তির আওতায় আনার জন্য গ্রেফতার বা আটক করতে পারবেন। এই ধরনের ক্ষমতা প্রয়োগের পূর্বে ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগের চেষ্টা করতে হবে। যোগাযোগ সম্ভব হলে অবশ্যই ম্যাজিস্ট্রেটের নির্দেশে কাজ করতে হবে। সহজ হিসাব। আর ম্যাজিস্ট্রেট নাই, বাট আমি সামরিক বাহিনীর লোক আসলাম, আমাকে আপনি ক্ষমতা দিবেন না? আমাকে এই ক্ষমতাটা বলতেছে যে আপনি নিজেও একা একা ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। 130 হইলো আমি ডাইকে নিয়ে আসছি, আমার মাধ্যমে তারা ক্ষমতা প্রয়োগ করবে। 131 হইলো তারা যে আসলো, আসার পরে আমরাই নাই, আমরা যারা ডাকছি আমরাই নাই, তখন তারা কি করবে, তারা নিজেরাই ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এইটা হইলো 131 শর্টকাটে বুঝলে। এটাই যদি আরো শর্টকাট করেন, সামরিক বাহিনীর মাধ্যমে ছত্রভঙ্গ করা যাবে 130, 131। এটা কখন? যখন দেখবেন পরীক্ষার আর 2 মিনিট আছে, যখন দেখবেন আপনার উত্তর বেশি বড় হয়ে যাচ্ছে, শুরু করা লাগবে, যখন দেখছেন সময় নাই, আরেকটা প্রশ্ন লেখা বাকি আছে, তখন আপনারা এই ধরনের অস্ত্রগুলো প্রয়োগ করবেন। বোঝা গেছে? এই টেকনিক গুলো কিন্তু পরীক্ষার্থী হিসেবে আপনি নিজেই নিজে তৈরি করবেন, যে আপনি কখন কোন অস্ত্রটা প্রয়োগ করবেন। আর এটার কারণে কিন্তু আমাদের সিরিয়াল 1 থেকে এই 2398 না 2298 পর্যন্ত কিন্তু হয়। বুঝছেন? সবারটা যদি সমান হতো, তাহলে সবাই সমান মার্ক পাইতো, এরকমই হইতো, তাই না? আর এরপর সে 132, যে রক্ষা কবচ। রক্ষা কবচটা কি? এই যে আপনার পুলিশ বাহিনী বলেন, সামরিক বাহিনী বলেন, আমরা যারা এই সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, আমরা যারা ক্ষমতা প্রয়োগ করতেছি, সহজ ভাষায় বুঝেন, এনে অনেক কঠিন আছে, বুঝবেন না, নর্মালি জেনে রাখেন। এই 127 থেকে 131 পর্যন্ত যারা ক্ষমতা প্রয়োগ করতেছি আমরা, এই ক্ষমতা প্রয়োগের কারণে কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে আমাদের উপর দায়ভার এনে কি করতে পারবেন না, ফৌজদারি বা দেওয়ানি মামলা করতে পারবেন না, সরকারের অনুমোদন ছাড়া। ক্লিয়ার? এক লাইনে শেষ 132। এক লাইনে বলছি, কিন্তু খাতায় লিখতে যান, দেখেন 4 লাইন হইব। খাতায় লিখতে যান, দেখেন 4 লাইন হয়ে যাবো, দ্বারা কোডিং সহ 5 লাইন হয়ে যাবে, তাই না? এরকমই তো। একটা প্রশ্নের যদি আপনার 5 মার্ক থাকে, এই ক্ষেত্রে আপনি কতটুকু লিখতে গেলে একটা ভালো মার্ক পাওয়া যায়? এটা একটা অনেকের প্রশ্ন হতে পারে, যে আমি ঠিক কতটুকু বড় করবো স্যার, এরকম প্রশ্ন হতে পারে না? যে এটা ডিপেন্ড করে আপনার হাতের লেখা কি রকম। যেমন আপনার একটা অক্ষরই হইতে পারে আমার একটা শব্দের সমান। কেউ মনে করবেন যে পরীক্ষার 40 মিনিটের সময় স্যার পেপার লুজ পেপার, ও মা, চায়া দিয়ে পরে রেজাল্টের দিন উনি ফেল। কি রে বাবা, 40 মিনিটে খাতা শেষ করে আবার ফেল করে কেমনে? পরে দেখলাম যে 3 অক্ষর লিখছে, 1 লাইন শেষ, আর 8টা লাইন লিখছে, তার মনে কর পাতাই শেষ, তার পাতাই শেষ। কেন উনি মনে করেন আমি তো 1 লাইনে শব্দ লিখে লাইছি 7টা, আর মনে করেন 1 পৃষ্ঠার মধ্যে শব্দ, আর 1 পৃষ্ঠার মধ্যে লাইন লিখে লাইছি ধরেন 14টা 15টা। সেই হিসাবে তো দেখা গেছে আমার পাতা লাস্টে পরীক্ষা দেওয়ার পরে আবার 2টা রয়েছে, পরীক্ষার পাতা দেওয়ার পরে আর 2টা রয়েছে। এখন পরে দেখা গেছে যে আমি তো ভালো মার্ক পেয়ে লাইছি। এরকমও কিন্তু হয়। অতএব যে আপনার
গেটের গেট পৃষ্ঠা শেষ করলে বা বেশি পৃষ্ঠা নিলে বেশি নাম্বার দেয়। এই যে আমাদের প্রাগ ঐতিহাসিক চিন্তা চেতনা, এখান থেকে একটু বেরিয়ে আসেন। আপনার লেখায় যদি মশলা না থাকে, আপনার কর্তৃপক্ষ বুঝে, খাতা সুন্দরভাবে দেখা হয়, মনে রাখবেন। অপ্রাসঙ্গিক কোনো কথা লিখবেন, এক্সপেল। এক্সপেলতে এক্সপেল আপনার ডাইকে আনতে পারে কিন্তু কর্তৃপক্ষ, মনে রাখবেন। এই খাতায় অন্য কিছু লেখা যাবে না, প্রয়োজনে জমা দিয়ে দিয়েন। বেআইনি সমাবেশের 127 ধারায় বলছে যে ওসি স্যারের নিম্নে কেউ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিতে পারবেন না। কিন্তু স্যার, এই যেমন সামনে নির্বাচন আসন্ন স্যার, সেক্ষেত্রে দেখা যায় 2 জন কনস্টেবল বা একজন এএসআই, একজন ফোর্স, একটা নির্বাচন কেন্দ্র থাকবে। কিন্তু নির্বাচন কেন্দ্রে এমনি দেখা যায় যে উৎসুক জনতা সহ প্রায় নির্বাচন কেন্দ্রে এরকমের বেআইনি জনতাবদ্ধ অনেক দুর্ঘটনা বা অনেক কিছু ভাঙচুর বা ব্যালট এই মানে বক্স ছিনতাই এরকমের ঘটনা ঘটে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমি একজন ফোর্স নিয়ে আছি, আমি একজন এএসআই। তো এরকম যদি বেআইনি সমাবেশ ঘটনা ঘটে, সেক্ষেত্রে স্যার আমি তো অফিসের ইনচার্জ না, আমি তো আর ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিতে পারবো না। তো সেক্ষেত্রে আমার করণীয় কি স্যার? আর এবং এখানে দেখা গেল কি স্যার, আমার আত্মরক্ষা বলতে আমার উপর সে চড়াও হইলো না বা আমাকে স্যার কোনো ক্ষতি সাধনও করলো না, তার টার্গেট হচ্ছে ওই নির্বাচন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটানো। সেক্ষেত্রে স্যার আমার করণীয় কি হবে স্যার? আচ্ছা, সুন্দর প্রশ্ন। এখন এটা হচ্ছে আমাদের নতুন যে আপনার ওই যে কি জানি একটা নতুন একটা আইন করছে দেখবেন, এই যে নির্বাচন সংক্রান্ত গণ অধিকার সংক্রান্ত কি জানি এরকম একটা আইন আছে। এই যে ট্রেনিং করছেন তো সবাই, আমিও করছি, বুঝলে গেছি, ট্রেনিং করে এসে বুঝলে গেছি। এই যে গণ বিজ্ঞপ্তি না, যে পিআরপি না কি জানি এরকম, আরপিও, ওই যে আরপিও, এই যে এরকম, ওই যে আরপিও লিখছে একজন, আমি বলতেছি পিআরপি। তো এই যে আরপিও আছে, ওইটাতে এই ধরনের ক্ষমতা পুলিশকে দেওয়া আছে। এছাড়াও ফৌজদারি কার্যবিধি আপনার প্রযোজ্য, কোনো না নাই। এই যে ঘুরে ফিরে আপনি যাই বলেন, ওই ঘুরে ওই আত্মরক্ষাই, এছাড়া আপনার কোনো শক্তি নাই। কারণ যখন ব্যালট বাক্স আসবে, রাষ্ট্রীয় সম্পত্তি, যখন সে এখানে ঢুকতেছে মানুষের জীবন আশঙ্কা, তখন আপনি ঘুরে ফিরে সেই বেআইনি সমাবেশের যে পূর্ব শর্ত যেটা, সেটাই আপনি, যে আত্মরক্ষার যে পূর্ব শর্ত, এটা কভার করে। এই জন্য আপনি জানমাল রক্ষার্থে যে প্রয়োগ, নিজের হোক, ভোটারের হোক, প্রিজাইডিং অফিসারের হোক, পুলিং অফিসারের হোক, আনসারের হোক, আপনি এই জানমাল রক্ষার্থে আপনার যে অধিকার, এটাই আপনি প্রয়োগ করতে পারেন। জুয়েল। একে ধারায় অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করে সাব ইন্সপেক্টরের থেকে এএসআই পদমর্যাদা। তো ওই ক্ষেত্রে অফিসার ইনচার্জ না থাকলে আমরা যে আহ, দায়িত্ব পালন করি অফিসার ইনচার্জের, তখন ওই সময় যদি বেআইনি সমাবেশ হয়, তাহলে সাব ইন্সপেক্টর অথবা এএসআই যখন দায়িত্বে থাকবে, তখন কি উনি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারবে কি? হ্যাঁ, এটার উত্তর কিন্তু আমি ক্লাসে দিছি, আপনি তো খেয়াল করেন নাই। আমি বলতেছি তিনি অসুস্থ হইতে পারেন, যাইতে পারেন, কিন্তু যখন আইন মোতাবেক আপনি ওসি হয়েছেন, তখন আপনি 100% পারবেন। সিআরপিসির আপনার হচ্ছে যে 4-এর 1-এর যে আছে এইটার মূল্য, এবং পিআরবির 201, এই মোতাবেক যখন আপনি ওসি হইলেন, তখন আপনি ওখানে গেছেন, তখন ওসি বলতে তো নির্দিষ্ট ইন্সপেক্টরকে বোঝায় না। ওসি বলতে একজন এএসআই কেও বোঝাবে, যখন সে ওসি হিসাবে এখানে আছেন। আমি নিজের চোখে দেখছি, কিশোরগঞ্জ মডেল থানাতে আপনার একজন সাব ইন্সপেক্টর দীর্ঘদিন, আপনার ধরেন 3-4 মাস কোনো ইন্সপেক্টর, তদন্ত ইন্সপেক্টর পদ সৃষ্টি হয় নাই। আপনার যে তদন্ত, ওই মূল ওসি নাই, ওই সেকেন্ড অফিসারই মনে করেন যে ওসির দায়িত্ব পালন করছে, তার মানে তিনি সবকিছু, সেটা ওটা পারবেন। টুকু পড়েই মানে শর্টকাটলি মনে রাখার চেষ্টা করতেছি, কিন্তু এই মনে রাখার বিষয়টা একটু পারতেছি না। যদি এই বিষয়ে কিছু অ্যাডভাইস দিতেন খুব উপকার হইতো। আচ্ছা, ধন্যবাদ। দেখেন, আপনারে আমি কি পরামর্শ দিব, আমারই তো মনে থাকে না, বুঝছেন না? আমার নিজেরই তো মনে থাকে না, আপনারে কি পরামর্শ দিব? প্রথমত এটা হলো কমন সমস্যা মানুষ হিসাবে। আমাদের একটা স্টোরেজ আছে, এটা ঠিক না? স্টোরেজ, এই স্টোরেজের উপর ডিপেন্ড করে। এখন কারো কারোটা র্যাম পাওয়ার বেশি, কারো কারো র্যাম পাওয়ার কম, তাই না? এইটা ডিপেন্ড করে। এখন র্যাম যদি দুর্বল থাকে আপনার, তাহলে দুর্বলটা কি করতে হইব? স্ট্রং করতে হইব। তাহলে স্ট্রং করার ক্ষেত্রে আপনি গুগলে বা ইউটিউবে সার্চ দিবেন যে ব্রেনকে শক্তিশালী করার উপায়। তো কিছু ব্যায়াম আছে, কিছু খাবার আছে, আর কিছু পড়াশোনার অভ্যাসের বিষয় আছে। এটা এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক রকম। আমি আবারও বলতেছি, কারো কারো বুঝার ক্ষমতা আমার চাইতে অনেক ভালো, অনেক 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 ভালো। শুধুমাত্র স্থান কাল পাত্র ভেদে বা সময় সুযোগের অভাবে বা নিজের নেগলিজেন্সির কারণে তার পদোন্নতি হয় নাই, ঠিক না? এরকম আছি না আমরা অনেকে? হয় নাই, স্থানকাল পাত্র ভেদে সবার সাথে হয় নাই। বা একটা ইউনিটে আপনি আগে ছিলেন 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 ছিলেন, পদোন্নতি হয় না, ইউনিট ত্যাগ করে অন্য ইউনিটে গেছেন,
ঠিক ওই বছরই ওই ওই ইউনিটে পদোন্নতি বেশি দিয়ে দিছে, তার পদোন্নতি হয়ে গেছে। এরকম যারা সিনিয়র, তার এখন তো সেন্ট্রাল পরীক্ষা। তো ইব্রাহিম ভাই আপনি প্রচুর পরিমাণ লিখবেন এবং হচ্ছে যে গ্রুপ ডিসকাশন করার চেষ্টা করবেন। আর বাকি যেই ব্রেনটার যে গঠন প্রণালী এটাকে বৃদ্ধি করার জন্য গুগলের সহায়তা নেবেন, আলোচনার কোনো বিকল্প নাই। সংশোধনী হইলো যে স্যার, এটাতে মানে সংশোধনীটা দেখতে দেখতে একটু দেখলাম আর কি। 339 বিতে স্যার বলছে যে 87 88 এগুলার মানে ম্যান্ডেটরি ধরতেছে না আর কি। আর এগুলা কি স্যার বাদ পড়বো নাকি স্যার? মানে কোন- বাদ নাকি এগুলো? কোনটা? এই যে সিআরপিসির 87 হুলিয়া ক্রুক, ওই যে হ্যাঁ। আসামের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম হুম পরিচালনার জন্য। হুম। তো স্যার এটা কি 87 88 এগুলা কি এখন অধর্তব্য নাকি মানে? না 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 না। এখানে আপনি বুঝতে পারেন না যে বিষয়টা সংশোধন আনছে। এখানে দেখবেন বলা আছে ক্লিয়ার ভাবে যে আগে গ্রেপ্তারি পরোয়ানার পরে হুলিয়া দিতে হইতো, হুলিয়ার পরে প্রকি পরোয়ানা দিয়ে তারপর পত্রিকা বিজ্ঞাপন দিয়ে তারপর আপনার বিচার করা লাগতো, বুঝছেন? এখন বলতেছে গ্রেপ্তারি পরোয়ানার পরে যদি জানা যায় যে আসামি গ্রেপ্তার হচ্ছে না, তাহলে সরাসরি সরাসরি মনে করেন যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আপনার বিচার শুরু করতে পারবে। এক্ষেত্রে হুলিয়া এবং ক্রুক বাধ্যতামূলক না। আদালত যদি মনে করে হুলিয়া ক্রুকে যাবে, জাইলে যাইতেও পারে, যদি মনে করে যাবে না, সে যাবে না। এইটা একটা আপডেট আনা হয়েছে আমাদের ফৌজদারি কার্যবিধির 339 এতে আর কি, খতে এখানে পরিবর্তন আনা হয়েছে। দেখেন আমার যে বইটা এখানে আপডেট করে দেওয়া আছে যে আসামির অনুপস্থিতির ক্ষেত্রে বিচার করার জন্য ক্রুক এবং হুলিয়াজের কোনো আবশ্যকতা আর নেই। আবশ্যকতা মানে কি যে লাগবেই লাগবে এইরকমটা না, আর নেই। 87 এবং 88 দ্বারা এর যে কোনো বিধান সত্ত্বেও আদালতের বিশ্বাস করার কারণ থাকে যে আসামি পলাতক হয়েছেন বা এমনভাবে আত্মগোপন করেছেন যাকে গ্রেপ্তার করে বিচারিক কার্যক্রমে হাজির করা সম্ভব নয়, এবং তাকে গ্রেপ্তার করার তাৎক্ষণিক কোনো সম্ভাবনা নেই। তবে যে আদালত অপরাধের বিষয়ে জ্ঞাত হয়েছেন তিনি আদেশ দ্বারা নির্দেশ দিতে পারেন যে জাতীয়ভাবে প্রচলিত একটি দৈনিক পত্রিকা, আগে ছিল 2টা, এখন একটি পত্রিকায়, বাংলা পত্রিকায় প্রকাশ করে উক্ত ব্যক্তি নির্দিষ্ট সময়সীমার মধ্যে আদালতে উপস্থিত হতে পারবেন। বুঝা গেছে বিষয়টা এখানে? এবং এই যে ওয়েবসাইটে প্রকাশ করবেন, এটা এখন এটা আধুনিকায়ন করছে, বুঝছেন? এটা বাধ্যতামূলক না। আদালত যদি মনে করে